লেটস থিঙ্ক ফিজিক্স এডুকেশনাল প্ল্যাটফর্মে তোমাদের স্বাগত। আমার নাম সৌম্য ঘোষ। আজ থেকে আমরা একটা নতুন জার্নি শুরু করব। আমাদের জার্নি হবে ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্সের সাথে। ফিজিক্যাল সায়েন্সের প্রত্যেকটা চ্যাপ্টারকে আমরা আস্তে আস্তে কভার করব। আমরা শুরু করব প্রথম চ্যাপ্টার পরিবেশের জন্য ভাবনা দিয়ে। আচ্ছা, আমরা এই চ্যাপ্টারগুলোকে একটা সিস্টেমেটিক ওয়েতে কমপ্লিট করব। কিভাবে? প্রথমে প্রত্যেকটা চ্যাপ্টারের আমরা টপিকগুলোকে কভার করব। চ্যাপ্টার শেষে আমরা ওই চ্যাপ্টার থেকে মাধ্যমিকে মোটামুটি 5-6 বছরে যা যা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন এসেছে সেই সমস্ত কোয়েশ্চেন আমরা সলভ করব। তাহলে চলো শুরু করা যাক প্রথম চ্যাপ্টার দিয়ে, পরিবেশের জন্য ভাবনা। প্রথমেই জানতে হবে যে এই চ্যাপ্টারে আমাদের কি কি পড়তে হবে। দেখো, এই চ্যাপ্টারে আমাদের প্রথমত বায়ুমণ্ডল সম্পর্কে পড়তে হবে, তারপর গ্রিনহাউস এফেক্ট, ওজোন স্তর ধ্বংসের কারণ সম্পর্কে পড়তে হবে, বিভিন্ন অচিরাচারিত শক্তিগুলো সম্পর্কে পড়তে হবে এবং তাপন মূল্য বলতে কি বোঝায় এইটুকুকে আমাদের এই চ্যাপ্টারের মধ্যে পড়তে হবে। অর্থাৎ অনেকগুলো টপিক এই চ্যাপ্টারের মধ্যে একসাথে আছে। ঠিক আছে, তাহলে চলো পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টারের একদম প্রথম টপিক আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বায়ুমণ্ডল সম্পর্কে। তাহলে চলো, বায়ুমণ্ডল কাকে বলে? না, আমরা জানি যে আমাদের পৃথিবীকে ঘিরে রেখেছে কি না একটা স্তর, পৃথিবীকে পুরো চাদরের মতো ঘিরে রেখেছে, যাকে আমরা বায়ুমণ্ডল বলছি। আর এই বায়ুমণ্ডলের মধ্যে কি আছে? বায়ুমণ্ডলের মধ্যে বিভিন্ন গ্যাস আছে, বায়ুমণ্ডলের মধ্যে ধূলিকণা আছে, ধূলিকণা, গ্যাস, জলীয় বাষ্প, এই সমস্ত কিছুর মিশ্রণে তৈরি হয়েছে কি না বায়ুমণ্ডল। এবার এই বায়ুমণ্ডলে কোন কোন গ্যাস আছে? না, বায়ুমণ্ডলে আমাদের যে গ্যাসগুলো আছে প্রধানত বায়ুমণ্ডলে উপস্থিত গ্যাস। বায়ুমণ্ডলে কোন কোন গ্যাস দ্বারা বায়ুমণ্ডল গঠিত? না, বায়ুমণ্ডলের মধ্যে তো সমস্ত গ্যাসই আছে, কিন্তু সবথেকে বেশি পরিমাণ যে গ্যাসটা আছে তার নাম হচ্ছে নাইট্রোজেন। বায়ুমণ্ডলে সবথেকে বেশি পরিমাণ উপস্থিত যে গ্যাসটা তার নাম হচ্ছে নাইট্রোজেন, N2। নাইট্রোজেনের পরিমাণ কত? নাইট্রোজেনের পরিমাণ প্রায় 78%, অর্থাৎ বায়ুমণ্ডলের 78% কিন্তু নাইট্রোজেন অবস্থিত। এরপরে যে গ্যাসটা আছে, এর থেকে কম পরিমাণ যে গ্যাসটা আছে সেটা হচ্ছে অক্সিজেন। অক্সিজেনের পরিমাণ কত? অক্সিজেনের পরিমাণ মোটামুটি তুমি বলতে পারো 21%, 21% অক্সিজেন দ্বারা বায়ুমণ্ডল গঠিত। তাহলে বায়ুমণ্ডলের মধ্যে যে গ্যাস আছে তার মধ্যে ম্যাক্সিমামটাই আছে নাইট্রোজেন। তাহলে বায়ুমণ্ডলে কোন গ্যাসের আধিক্য সবথেকে বেশি? নাইট্রোজেন গ্যাসের। ঠিক তারপরে কে আছে? অক্সিজেন, যার পরিমাণ কত? 21%। ঠিক আছে, চলো এরপর কি আছে? এরপর যে গ্যাসটা আছে সেটা হচ্ছে আর্গন, AR, অর্থাৎ আর্গন। আর্গন গ্যাসটা এর পরিমাণ কত? এর পরিমাণ মোটামুটি 0.93%। 4 নাম্বার কার্বন ডাইঅক্সাইড, CO2, এর পরিমাণ কত? 0.03%। আর এছাড়া অন্যান্য আরও গ্যাস রয়েছে, অন্যান্য গ্যাস, জলীয় বাষ্প, এই সমস্তগুলোকে আমরা এক কথায় কি বলছি? অন্যান্য গ্যাস। এই অন্যান্য গ্যাস কতটা পরিমাণ আছে? অন্যান্য গ্যাস আছে 0.04%। তাহলে আমরা কি জানলাম? পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টারের আমাদের প্রথম টপিক বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল কাকে বলে আমরা অলরেডি জানি, যে পৃথিবীকে চাদরের মতো যেটা ঘিরে রেখেছে তাকে আমরা বায়ুমণ্ডল বলছি। এই বায়ুমণ্ডল কি দ্বারা গঠিত? বিভিন্ন গ্যাস, ধূলিকণা, জলীয় বাষ্প, সমস্ত কিছুর সংমিশ্রণে বায়ুমণ্ডল গঠিত। বায়ুমণ্ডলে কোন কোন গ্যাস আছে? বায়ুমণ্ডলে সব গ্যাসই আছে, কিন্তু সবথেকে বেশি আছে কোন গ্যাসটা? নাইট্রোজেন, যার ভাগ 78%। তা পরীক্ষায় এরকম একটা কোয়েশ্চেন তোমাদের দিতেই পারে যে বায়ুমণ্ডলে সবথেকে কোন গ্যাসটার পরিমাণ সবথেকে বেশি? তাহলে নাইট্রোজেন। তারপর কোন গ্যাস? অক্সিজেন, যার পরিমাণ 21%, আর্গন 0.93%, CO2 0.03%, এছাড়া বাকি যে গ্যাসগুলো আছে সেগুলো হচ্ছে 0.04%। চলো, বোঝা গেছে? আচ্ছা, বোঝার সাথে সাথে কিন্তু তোমাদের খাতায় কিন্তু নোটসের মতো নিজেদের লিখতে হবে। শুধু শুনলে এগুলো মনে থাকবে না, তুমি বুঝতে পারবে, কিন্তু লিখতে কিন্তু তোমাকেই হবে। সুন্দর করে নোটসের মতো করে এগুলো লিখে ফেলো। আমি তোমাকে একটা কথা বলতে পারি, যে মোটামুটি মাধ্যমিকে যা প্রশ্ন আসে 90% প্রশ্ন মোটামুটি তুমি এই ক্লাস থেকে কভার হয়ে যাবে, কিন্তু বাকি 10%-এর পাবে কি না সেটা আমি বলতে পারবো না, কোনো টিচারই সেটা বলতে পারবে না, বাকিটা তোমাদের ওপর। ঠিক আছে, তাই নোটস কিন্তু নিজেদেরকে লিখতে হবে। চলো, এটা বোঝা গেছে।
চলো এরপর যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে বায়ুমণ্ডলের স্তরসমূহ। এই যে বায়ুমণ্ডল আমরা বলছি যেটা পৃথিবীকে ঘিরে রেখেছে, এই বায়ুমণ্ডলকে আমরা কয়েকটা স্তরে ভাগ করতে পারি, অর্থাৎ বায়ুমণ্ডলকে আমরা 5টা ভাগে ভাগ করতে পারি। কিসের ওপর ভিত্তি করে আমরা বায়ুমণ্ডলকে ভাগটা করছি না, বায়ুমণ্ডলের উষ্ণতার পার্থক্য এবং উচ্চতা। অর্থাৎ বায়ুমণ্ডল থেকে ধরো আমরা মাটিতে আছি পৃথিবীর মধ্যে, যত আমরা আস্তে আস্তে ওপরের দিকে যাব তাহলে উষ্ণতার একটা পার্থক্য দেখা দেবে, তাপমাত্রা বা উষ্ণতার পার্থক্য দেখা দেবে। তার সাথে সাথে উচ্চতাও তো আস্তে আস্তে বাড়ছে, তাহলে উচ্চতার সাথে উষ্ণতার যে পরিবর্তন, এই পরিবর্তনের ওপর ভিত্তি করে আমরা বায়ুমণ্ডলকে 5টা ভাগে ভাগ করেছি। কি কি দেখো, এই হচ্ছে আমাদের পৃথিবী। তা পৃথিবী পুরোটা আমি আঁকিনি, আমি এইটুকু পোর্শনকে দেখিয়েছি। এটা হচ্ছে আমাদের পৃথিবী, আর আমরা কোথায় আছি, আমরা পৃথিবীর এই অঞ্চলে আছি, একদম পৃথিবীর একদম সারফেসে এই জায়গায় আমরা বসবাস করছি। তাহলে এই হচ্ছে আমাদের পৃথিবী। এবার পৃথিবী থেকে যত আমরা ওপরের দিকে আস্তে 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 উঠতে থাকবো, তত সেই ভিত্তিতে উষ্ণতার পার্থক্য দেখা দেবে। আর এই উষ্ণতার পার্থক্যের ওপর ভিত্তি করে আমরা বায়ুমণ্ডলকে 5টা ভাগে ভাগ করেছি। কটা ভাগে? 5টা। কি কি? প্রথমটা কি বলছি, ট্রোপোস্ফিয়ার। তাহলে পৃথিবীর একদম কাছে যে স্তরটা আছে সেটাকে আমরা কি বলবো, ট্রোপোস্ফিয়ার। অর্থাৎ যেখানে আমরা আছি, আমি এখন ক্লাস নিচ্ছি, তুমি এখন ভিডিও দেখছো, আমরা যেখানে বসবাস করছি, যেখানে শ্বাস নিচ্ছি, মাউন্ট এভারেস্ট বলো, তোমার বাড়ি বলো, সমস্ত কিছু কোথায় অবস্থিত, বায়ুমণ্ডলের প্রথম স্তর যেটাকে আমরা বলছি ট্রোপোস্ফিয়ার। ঠিক তার উপরে কি আছে, স্ট্র্যাটোস্ফিয়ার। তারপরে স্তর মেসোস্ফিয়ার, তারপর থার্মোস্ফিয়ার, অ্যান্ড ফাইনালি একেবারে ওপরের স্তরটাকে আমরা কি বলছি, এক্সোস্ফিয়ার। তাহলে বায়ুমণ্ডলের মধ্যে, বায়ুমণ্ডলের পৃথিবী থেকে যত আমরা ওপরের দিকে উঠতে থাকবো উষ্ণতার পরিবর্তন হবে। এই উষ্ণতার পরিবর্তনের উপর ভিত্তি করে আমরা এই বায়ুমণ্ডলকে টোটাল 5টা ভাগে ভাগ করেছি। কি কি? ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। ক্লিয়ার? এই প্রত্যেকটা স্তরকে নিয়ে আমাদের ডিটেলে জানতে হবে। ডিটেলে মানে এই স্তরগুলো থেকে কয়েকটা সিলেক্টিভ কোয়েশ্চেনে কিন্তু মাধ্যমিকে বারবার আসে, আর আমাদের সেইগুলোকেই কভার করতে হবে যে এখান থেকে কি কি ধরনের প্রশ্ন আসে। ক্লিয়ার? তাহলে চলো প্রথম শুরু করব ট্রোপোস্ফিয়ার দিয়ে, যে ট্রোপোস্ফিয়ার সম্পর্কে কি কি ইনফরমেশন আমরা জানতে পারি। তাহলে চলো হেডিং করে ফেলো ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার কোন স্তরটা? ট্রোপোস্ফিয়ার হচ্ছে একেবারে পৃথিবীর সব থেকে কাছে আছে। মানে যদি আমরা এটাকে বলি পৃথিবী, তাহলে এই পৃথিবীর একেবারে কাছে কোন স্তরটা আছে, ট্রোপোস্ফিয়ার। আর ট্রোপোস্ফিয়ার অঞ্চলেই কি করছি, আমরা বসবাস করছি। মাউন্ট এভারেস্ট, বিভিন্ন মালভূমি, যাই বলো না কেন সমস্ত কিছু, এমনকি বুর্জ খলিফা, নাম তো শুনেছ, তো সেই বুর্জ খলিফা পর্যন্ত কোথায় অবস্থিত, ট্রোপোস্ফিয়ারে অবস্থিত। অর্থাৎ আমরা যে স্তরে বসবাস করছি সেটা ট্রোপোস্ফিয়ার অঞ্চলেই আমরা বসবাস করছি। তাহলে ট্রোপোস্ফিয়ার হচ্ছে একেবারে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর। অর্থাৎ পৃথিবী থেকে যত আমরা উপরের দিকে উঠবো তার সবথেকে প্রথমে স্তরটার নাম হচ্ছে কি, ট্রোপোস্ফিয়ার। এইবার এই ট্রোপোস্ফিয়ার সম্পর্কে আমাদের কিছু কিছু ইনফরমেশন জানতে হবে। যেমন প্রথম ইনফরমেশন ট্রোপোস্ফিয়ার সম্পর্কে, দেখো ট্রোপোস্ফিয়ারে আমরা বাস করছি। এবার সাধারণত আমার বাড়ি সমভূমি অঞ্চলে। এবার দেখবে যে হিমালয়ে যদি আমরা ভাবি তাহলে হিমালয়ের কিন্তু বরফ পাওয়া যায়, কিন্তু আমাদের সমভূমি অঞ্চলে বরফ পাওয়া যায় না। হিমালয় সমভূমির থেকে উপরে অবস্থিত, অর্থাৎ উচ্চতায় অবস্থিত। তাহলে ট্রোপোস্ফিয়ার অঞ্চলে যদি আমরা আস্তে আস্তে ওপরের দিকে উঠি, অর্থাৎ উচ্চতা যদি বাড়ে ট্রোপোস্ফিয়ার অঞ্চলে, তাহলে বরফ পাওয়া যাচ্ছে, মানে কি ওখানে উষ্ণতা কম। তাহলে ট্রোপোস্ফিয়ার অঞ্চলে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা কি হয়ে যায়, কমে যায়। এটাই আমাদের প্রথম ইনফরমেশন। ট্রোপোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সাথে উষ্ণতা কি হয়ে যাবে, কমে যাবে। তাহলে চলো এটাই আমাদের প্রথম পয়েন্ট, যে ট্রোপোস্ফিয়ারে কি হয় না, উচ্চতা বাড়ার সাথে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা হ্রাস পায়। তবেই তো তোমার হিমালয়ের উপর বরফ পাওয়া যাচ্ছে, কারণ হিমালয় ট্রোপোস্ফিয়ারে অবস্থিত। আর ট্রোপোস্ফিয়ারে যত আমরা উপরের দিকে উঠবো উষ্ণতা কমে যাবে। উষ্ণতা কমে যাওয়া মানেই সেখানে ঠান্ডা হবে, বরফ পাওয়া যাবে। তাহলে ট্রোপোস্ফিয়ার অঞ্চলে কি হচ্ছে, উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা হ্রাস পায়। চলো সেকেন্ড পয়েন্ট, আমরা যেখানে বাস করছি সেখানে বৃষ্টিপাত হচ্ছে, বজ্রপাত হচ্ছে, ঝড় হচ্ছে, মেঘ আছে। তাহলে এই ট্রোপোস্ফিয়ার অঞ্চলেই মেঘ আছে। মেঘ থাকার জন্য এই অঞ্চলে বজ্রপাত হয়, বৃষ্টিপাত হয়, ঝড় ঝঞ্ঝা বিভিন্ন কিছু হয়।
তার জন্য ট্রোপোস্ফিয়ার অঞ্চলের আরেকটা নাম হচ্ছে কি ক্ষুব্ধমণ্ডল। ক্ষুব্ধ মানে কি রাগী, অর্থাৎ এই অঞ্চলে বিভিন্ন রকমের ক্লাইমেটের যে চেঞ্জ হচ্ছে, খুব র্যাপিডলি চেঞ্জ হওয়ার জন্য এই অঞ্চলকে আমরা কি বলছি ক্ষুব্ধমণ্ডল। কেন? কারণ এখানে ঝড় ঝঞ্ঝা বৃষ্টিপাত বজ্রপাত এই সমস্ত ঘটনাগুলো এখানে ঘটছে। তাহলে এই অঞ্চলে ঝড় বৃষ্টিপাত বজ্রপাত প্রভৃতি ঘটনা দেখতে পাওয়া যায়। অবশ্যই পাওয়া যায়, কারণ আমরা দেখতে পাচ্ছি ঝড় ঝঞ্ঝা বৃষ্টিপাত সমস্ত কিছু। তাহলে আমরা ট্রোপোস্ফিয়ারে আছি, তাহলে ট্রোপোস্ফিয়ারে অবশ্যই দেখতে পাওয়া যায়। তাহলে এই অঞ্চলে ঝড় বৃষ্টিপাত বজ্রপাত প্রভৃতি ঘটনা দেখতে পাওয়া যায়। তাই একে কি বলছে ক্ষুব্ধমণ্ডল। ক্ষুব্ধ কথার অর্থ হচ্ছে রাগী। ক্ষুব্ধমণ্ডল বলে। তাহলে ট্রোপোস্ফিয়ার সম্পর্কে আমাদের কাছে দুটো ইনফরমেশন এলো। এক, উচ্চতা বৃদ্ধির সাথে সাথে ট্রোপোস্ফিয়ারে উষ্ণতা কমে যায়। 2 নাম্বার কি, ট্রোপোস্ফিয়ার অঞ্চলে ঝড় ঝঞ্ঝা দেখতে পাওয়ার জন্য এই অঞ্চলকে আমরা কি বলছি ক্ষুব্ধমণ্ডল। চলো, বোঝা গেছে? চলো এরপর ট্রোপোস্ফিয়ারের পর এবার আমরা যাব স্ট্র্যাটোস্ফিয়ার, ঠিক তার পরের স্তর। তাহলে ট্রোপোস্ফিয়ার সম্পর্কে আমরা দুটো ইনফরমেশন পেলাম, এবার স্ট্র্যাটোস্ফিয়ার সম্পর্কে আমরা পড়ব। এবার এই ট্রোপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ার এদেরকে আলাদা করেছে কে? ঠিক ট্রোপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ার এই যে মাঝে যে অঞ্চলটা তুমি দেখতে পাচ্ছ, এই যে অঞ্চলটা, যেই অঞ্চলটা ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলকে আলাদা করেছে তাকে আমরা একটা আলাদা নাম দিয়েছি। তাকে কি নাম দিয়েছি? ট্রোপোপোজ। কি নাম? ট্রোপোপোজ। তাহলে এই যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে আমরা বলছি ট্রোপোপোজ। তাহলে আমরা এটাকে লিখে নিতে পারি যে ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে আমরা কি বলি? ট্রোপোপোজ। 3 নাম্বার, এই স্তরের ঊর্ধ্বসীমা ট্রোপোপোজ বলা হয়। চলো, তাহলে ট্রোপোস্ফিয়ার সম্পর্কে বোঝা গেছে। এবার আমরা দেখব স্ট্র্যাটোস্ফিয়ার সম্পর্কে। কি নাম? স্ট্র্যাটোস্ফিয়ার। নেক্সট, সেকেন্ড, স্ট্র্যাটোস্ফিয়ার। এবার যেমন ট্রোপোস্ফিয়ার অঞ্চলে কি হয়, উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা কমে যায়। অর্থাৎ যত আমরা ট্রোপোস্ফিয়ার অঞ্চলে উপরের দিকে উঠতে থাকবো তত উষ্ণতা কি হয়ে যাবে? কমে যাবে। স্ট্র্যাটোস্ফিয়ারে হবে ঠিক তার উল্টোটা। দেখো, একটা ছোট্ট ট্রিক্স তুমি এরকমভাবে মনে রাখতে পারো যে এখানে যা হবে, উষ্ণতা যেমন পরিবর্তন হবে এখানে ঠিক তার উল্টো, এখানে যা হবে এখানে আবার ঠিক তার উল্টো, এখানে যা হবে এখানে আবার ঠিক তার উল্টো। ক্লিয়ার? তাহলে ট্রোপোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা কি হয়? কমে যায়। তাহলে এর ঠিক উল্টো ঘটনা ঘটবে কোথায়? স্ট্র্যাটোস্ফিয়ারে। স্ট্র্যাটোস্ফিয়ারে তাহলে কি হবে? উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পাবে। অর্থাৎ যত তুমি স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে উপরের দিকে উঠবে তত উষ্ণতা কি হয়ে যাবে? বেড়ে যাবে। তাহলে প্রথম ইনফরমেশন কি? যে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা, আচ্ছা উষ্ণতা এবং তাপমাত্রা দুটো কথা কিন্তু একই, উষ্ণতা বৃদ্ধি পায়। 2 নম্বর ইনফরমেশন, ট্রোপোস্ফিয়ার অঞ্চলে মেঘ দেখতে পাওয়া যায়। অর্থাৎ মেঘ ট্রোপোস্ফিয়ার অঞ্চলে ভেসে বেড়ায়, তার জন্য এখানে বৃষ্টিপাত হয়। ট্রোপোস্ফিয়ার অঞ্চলে মেঘ দেখতে পাওয়া যায়, তার জন্য এখানে বৃষ্টিপাত ঝড় ঝঞ্ঝা ইত্যাদি দেখতে পাওয়া যায়। স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে, অর্থাৎ এই যে অঞ্চলটা, এই অঞ্চলে কিন্তু কোনো মেঘ দেখতে পাওয়া যায় না। সাধারণত এই স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে কোনো মেঘ দেখতে পাওয়া যায় না। তাহলে যদি মেঘ দেখতে না পাওয়া যায় তাহলে বৃষ্টিপাত হবে না,
মেঘ দেখতে না পাওয়া গেলে বজ্রপাত হবে না। তাই এই স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলটাকে আমরা কি নাম দিয়েছি? শান্তমণ্ডল। ট্রোপোস্ফিয়ারকে কি বলছি? ক্ষুব্ধমণ্ডল। আর স্ট্র্যাটোস্ফিয়ারকে কি বলছি? শান্তমণ্ডল। কেন? ঠিক তার বিপরীত ঘটনার জন্য। স্ট্র্যাটোস্ফিয়ার এই অঞ্চলে মেঘ না থাকায় ঝড়, বৃষ্টিপাত, বজ্রপাত দেখা যায় না। তাই একে কি বলছে? একে শান্তমণ্ডল বলছে। কোনো ঝড় ঝঞ্ঝা বৃষ্টিপাত কোনো ঝামেলাই নেই, তার জন্য একে কী বলা হচ্ছে? শান্তমণ্ডল বলে। তাহলে শান্তমণ্ডল কাকে বলছে? স্ট্র্যাটোস্ফিয়ারকে। ক্ষুব্ধমণ্ডল কাকে বলছে? ট্রোপোস্ফিয়ারকে। চলো, এনি ডাউট? চলো নেক্সট, এই যে স্ট্র্যাটোস্ফিয়ার, একে আমরা কি বলছি? শান্তমণ্ডল। এবার যেহেতু আমরা একে শান্তমণ্ডল বলছি, কেন বলছি? কারণ এখানে বৃষ্টিপাত, ঝড় ঝঞ্ঝা এসব দেখা যাচ্ছে না। এবার বলো যে এরোপ্লেন, এই এরোপ্লেনগুলো তাহলে কোন স্তরে চলাচল করবে? যেখানে ঝড় ঝঞ্ঝা দেখা যাচ্ছে সেখানে, না যেখানে ঝড় ঝঞ্ঝা নেই সেখানে? অবশ্যই যেখানে নেই সেখানে। তার জন্য এটা যেহেতু শান্তমণ্ডল, এখানে যেহেতু বজ্রপাত বৃষ্টিপাত দেখা যায় না, তাই 3 নম্বর ইনফরমেশন আমরা এখান থেকেই পেয়ে গেলাম। এই স্তরে মধ্য দিয়ে বিমান চলাচল করে, বা তুমি লেখো প্লেন চলাচল করে। প্লেন, প্লেন এটা, হ্যাঁ, প্লেন চলাচল করে। তাহলে কোন স্তরের মধ্যে দিয়ে প্লেন চলাচল করে? অবশ্যই স্ট্র্যাটোস্ফিয়ার। কেন? কারণ এটা শান্তমণ্ডল। চলো, এতদূর বোঝা গেছে। এবার একটা খুব ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন। এই স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলের মাঝে একটা অন্য গ্যাসের আধিক্য দেখতে পাওয়া যায়। অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলের মাঝে একটা অন্য গ্যাস পুরো স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলটাকে কভার করে রেখেছে। কোন গ্যাস? সেই গ্যাসটার নাম হচ্ছে ওজোন গ্যাস। আমি যেটা তোমাকে বলতে চাইছি সেটা হচ্ছে, এই হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। তা এই স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলের মোটামুটি মাঝের অঞ্চলটাতে কি হয় না, একটা গ্যাস বেশি পরিমাণে পাওয়া যায়, একটা গ্যাসের আধিক্য দেখতে পাওয়া যায়। কোন গ্যাস? না, ওজোন গ্যাস। ওজনের সংকেত হচ্ছে O3। ওজোন গ্যাসের আধিক্য দেখতে পাওয়া যায়। তাই এই যে ছোট্ট মতো অঞ্চলটা, যেটা স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যেই তৈরি হয়েছে ওজোন গ্যাস দ্বারা গঠিত, তাকে আমরা বলছি ওজোনোস্ফিয়ার বা ওজোন মণ্ডল। কি বলছি? ওজোনোস্ফিয়ার বা ওজোন মণ্ডল। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যেই কিন্তু ওজোন মণ্ডল বা ওজোনোস্ফিয়ার কিন্তু অবস্থিত। তাহলে ওজোনোস্ফিয়ার কি? স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে অবস্থিত যেখানে ওজোন গ্যাসের আধিক্য দেখতে পাওয়া যায় তাকে আমরা কি বলছি? ওজোনোস্ফিয়ার বা ওজোন মণ্ডল। তাহলে এটাই হচ্ছে আমাদের 4 নম্বর ইনফরমেশন স্ট্র্যাটোস্ফিয়ার থেকে। 4 নম্বর ইনফরমেশন কি ইনফরমেশন? যে ওজোন মণ্ডল। ওজোন মণ্ডল বা যাকে আমরা বলছি ওজোনোস্ফিয়ার। ওজোন মণ্ডল বা ওজোনোস্ফিয়ার ব্যাপারটা কি? ওজোনমণ্ডল বা ওজোনোস্ফিয়ার কোন স্তরে অবস্থিত? এটা স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলেই অবস্থিত। স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলেই অবস্থিত। তাহলে ওজোন মণ্ডল বা ওজোনোস্ফিয়ার সম্পর্কে আমরা কি লিখব? যে স্ট্র্যাটোস্ফিয়ারে যে অঞ্চলে ওজোন গ্যাসের আধিক্য দেখতে পাওয়া যায়, ওজোন গ্যাস, ব্র্যাকেটের সংকেতটা লিখে রেখে দিও O3, আমাদের লাগবে পরের দিন ক্লাসে আবার। ওজোন গ্যাস বা O3 এর
আধিক্য দেখা যায় তাকে ওজোন মণ্ডল বা ওজোনোস্ফিয়ার বলে। ক্লিয়ার? তাহলে দেখো স্ট্র্যাটোস্ফিয়ার সম্পর্কে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে ওজোনোস্ফিয়ার বা ওজোন মণ্ডল কোন স্তরে দেখতে পাওয়া যায়। ওজোনোস্ফিয়ার বা ওজোন মণ্ডল এটা কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারেরই একটা অংশ। ক্লিয়ার? তাহলে পরীক্ষায় এই কোয়েশ্চেনটাও দেয় যে ওজোন মণ্ডল বা ওজোনোস্ফিয়ার কোন স্তরে অবস্থিত। তাহলে ওজোন মণ্ডল বা ওজোনোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে অবস্থিত। চলো, এতদূর পর্যন্ত লেখা হয়েছে, ভিডিওটা পজ করে লিখে ফেলো এতদূর, তারপর আমরা বাকি স্তরগুলো সম্পর্কে দেখব। চলো, তাহলে আমরা কি দেখলাম? ট্রোপোস্ফিয়ার সম্পর্কে দেখলাম, স্ট্র্যাটোস্ফিয়ার সম্পর্কে দেখলাম। এবার আমাদের যেটা নেক্সট বায়ুমণ্ডলের স্তর, সেটাকে বলছি আমরা কি? মেসোস্ফিয়ার। এবার দেখো, এই যে স্ট্র্যাটোস্ফিয়ার আর মেসোস্ফিয়ার, এই দুটো স্তরকে তাহলে আলাদা করেছে কোন লাইনটা? এই জায়গাটা। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারকে আলাদা করছে কে? যে আলাদা করছে তাকে আমরা বলবো স্ট্র্যাটোপোজ। কি বলবো? স্ট্র্যাটোপোজ। দেখো নামগুলোর মধ্যে সিমিলারিটি আছে। ট্রোপোস্ফিয়ার এর ঊর্ধ্বসীমাকে বলেছিলাম ট্রোপোপোজ, ঠিক তেমনই স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে আমরা কি বলবো? স্ট্র্যাটোপোজ। ক্লিয়ার? তাহলে চলো স্ট্র্যাটোস্ফিয়ারের ওখানে আরও একটা ইনফরমেশান লিখে দাও, অ্যাড করে নাও, যে স্ট্র্যাটোস্ফিয়ারের ওখানে আরও একটা ইনফরমেশান অ্যাড করে নাও, যে এই স্তরের ঊর্ধ্বসীমাকে কি বলছি? স্ট্র্যাটোপোজ। এই স্তরের ঊর্ধ্বসীমাকে আমরা কি বলছি? স্ট্র্যাটোপোজ। চলো, ক্লিয়ার? নেক্সট যে বায়ুমণ্ডলের আমাদের স্তর, সেটাকে আমরা কি বলবো? মেসোস্ফিয়ার। নেক্সট হচ্ছে মেসোস্ফিয়ার। তিন নাম্বার বায়ুমণ্ডলীয় স্তর, যাকে আমরা বলছি কি? মেসোস্ফিয়ার। চলো, মেসোস্ফিয়ার সম্পর্কে আমরা দুটো ইনফরমেশন দেখব। কি কি? প্রথমত কি বলেছিলাম একটু আগে, এখানে উচ্চতার সাথে উষ্ণতার যা পরিবর্তন হবে, এখানে ঠিক তার অপোজিট হবে, এখানে যা হবে এখানে ঠিক তার অপোজিট হবে। ট্রোপোস্ফিয়ারে কি হয়েছিল? উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা কমে গেছিল। স্ট্র্যাটোস্ফিয়ারে কি হলো? উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা বেড়ে গেল। তাহলে মেসোস্ফিয়ারে কি হবে? ঠিক স্ট্র্যাটোস্ফিয়ারের অপোজিট ঘটনা হবে, উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা হ্রাস পায়। তাহলে মেসোস্ফিয়ারের আমাদের প্রথম পয়েন্টটাই হবে এটা, যে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা হ্রাস পায়। ক্লিয়ার? চলো নেক্সট ইনফরমেশন মেসোস্ফিয়ার সম্পর্কে। বায়ুমণ্ডলের যে 5টা স্তর আছে, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এই 5টা স্তরের মধ্যে সবথেকে কম উষ্ণতা, কম তাপমাত্রা দেখতে পাওয়া যায় কোথায়? না মেসোস্ফিয়ারে। তাহলে মেসোস্ফিয়ার স্তরটা হচ্ছে সবথেকে কম উষ্ণতাযুক্ত স্তর। যে 5টা বায়ুমণ্ডলের স্তর আছে, এর মধ্যে মেসোস্ফিয়ার হচ্ছে কি? সর্বনিম্ন উষ্ণতাযুক্ত স্তর। এই কোয়েশ্চেনটা কিন্তু মাধ্যমিকে খুব আসে, যে মেসোস্ফিয়ার যে স্তরটা আছে বা 5টা স্তরের মধ্যে কোন স্তরের উষ্ণতা সবথেকে কম। তাহলে কোন স্তরের উষ্ণতা সবথেকে কম? মেসোস্ফিয়ার। তাহলে এটাই আমাদের সেকেন্ড ইনফরমেশন, যে এই স্তরের উষ্ণতা সর্বনিম্ন, বা তুমি লিখতে পারো যে মেসোস্ফিয়ার কি না, এটা হচ্ছে সর্বনিম্ন উষ্ণতাযুক্ত স্তর। এই স্তরের উষ্ণতা সবথেকে কম হয়। ক্লিয়ার? এছাড়া বিভিন্ন ধরনের উল্কাপিণ্ড পৃথিবীতে যখন আসে, তো আমরা শুনেছি যে বায়ুমণ্ডলের
উল্কাপিণ্ড এসে যখন পড়ে বায়ুমণ্ডলকে যখন ক্রস করতে যায় তখন সেই উল্কাপিণ্ডকে কী হয়, পুড়িয়ে ছাই করে দেয় কে, বায়ুমণ্ডল। কোন স্তরটা, মেসোস্ফিয়ার। তাহলে মেসোস্ফিয়ার কী করছে, যে বিভিন্ন রকমের মহাজাগতিক যে বিভিন্ন ধরনের যে বস্তু আছে, অর্থাৎ বিভিন্ন উল্কাপিণ্ড, বিভিন্ন যে মহাকাশ থেকে বিভিন্ন পাথর বা এই সমস্ত জিনিসগুলো যখন পৃথিবীর মধ্যে আসতে চায়, আমরা শুনেছি দেখবে যে বায়ুমণ্ডল তাদেরকে পুড়িয়ে দেয়, নষ্ট করে দেয়। কোন স্তরটা করে, অ্যাকচুয়ালি মেসোস্ফিয়ার করে। তাহলে মেসোস্ফিয়ার এই ঘটনাটা কিন্তু ঘটায়। ক্লিয়ার? চলো নেক্সট হচ্ছে কি, তাহলে মেসোস্ফিয়ার হয়ে গেল। এবার দেখো মেসোস্ফিয়ারের ঠিক পরে কোন স্তরটা আছে, থার্মোস্ফিয়ার। তাহলে সেম ঘটনা, মেসোস্ফিয়ার আর থার্মোস্ফিয়ারকে তাহলে কে আলাদা করেছে, মেসোস্ফিয়ার আর থার্মোস্ফিয়ার। এটা মেসোস্ফিয়ার, ঠিক তার পরের স্তর হচ্ছে থার্মোস্ফিয়ার। তাহলে মেসোস্ফিয়ার আর থার্মোস্ফিয়ার এই দুটো স্তরকে তাহলে কি আলাদা করেছে, ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে কি বলেছিলাম, ট্রোপোপোজ। স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে স্ট্র্যাটোপোজ। তাহলে মেসোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে কি বলবো, মেসোপোজ বলবো। ইয়েস, একদমই তাই, মেসোপোজ। তাহলে কোন মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ারকে আলাদা করেছে কে, মেসোপোজ। ক্লিয়ার? চলো লিখে ফেলো এটা, থার্ড ইনফরমেশন। এর ঊর্ধ্বসীমাকে কি বলছে, মেসোপোজ বলে। এর ঊর্ধ্বসীমাকে আমরা কি বলছি, মেসোপোজ। নেক্সট বায়ুমণ্ডলীয় স্তর কি নাম, থার্মোস্ফিয়ার। তাহলে হেডিং করে ফেলো থার্মোস্ফিয়ার। চলো, তো থার্মোস্ফিয়ারে কী হয়, প্রথম পয়েন্ট কি দেখব, একই রকম উচ্চতার সাথে উষ্ণতার পরিবর্তন। কি বলেছিলাম, অপোজিট অপোজিট ঘটনা ঘটবে। তাহলে প্রথম ট্রোপোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা কমে যায়, স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা বেড়ে যায়, মেসোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা আবার কমে যায়। ঠিক তার অপোজিট ঘটনা কোথায় ঘটবে, থার্মোস্ফিয়ারে। তাহলে থার্মোস্ফিয়ারে কী হবে, উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পায়। তাহলে প্রথম পয়েন্ট কি, উচ্চতা বাড়ার সাথে উষ্ণতা বৃদ্ধি পায়। তাহলে 1 নাম্বার দিয়ে লিখে ফেলো, উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পায়। ক্লিয়ার? এইবার আমরা কি দেখেছিলাম, যে স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝে আরও একটা স্তর অবস্থিত, মানে স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝেই আরও একটা স্তর অবস্থিত, যাকে আমরা নাম দিয়েছিলাম ওজোন মণ্ডল বা ওজোনোস্ফিয়ার। তাই তো? ঠিক তেমনই এই যে আমরা থার্মোস্ফিয়ার পড়ছি, এই থার্মোস্ফিয়ারের মধ্যেই আরও একটা বায়ুমণ্ডলীয় স্তর ওর মধ্যেই লুকিয়ে আছে, যাকে আমরা বলি কি, আয়নোস্ফিয়ার। তাহলে এই যে থার্মোস্ফিয়ার আমরা দেখছি, এই থার্মোস্ফিয়ারের মাঝেই কিন্তু আরও একটা বায়ুমণ্ডলীয় স্তর আছে। এরকম থার্মোস্ফিয়ারের মাঝেই লুকিয়ে আছে আরও একটা বায়ুমণ্ডলীয় স্তর, যাকে আমরা কি বলি, আয়নমণ্ডল বা আয়নোস্ফিয়ার। কি বলি, আয়নমণ্ডল বা আয়নোস্ফিয়ার। ক্লিয়ার? তাহলে থার্মোস্ফিয়ারের মাঝে আরও একটা স্তর আছে, যাকে আমরা কি বলছি, আয়নমণ্ডল বা আয়নোস্ফিয়ার। তাহলে এটা সম্পর্কে আমরা একটুখানি দেখে নিই, যে আয়নমণ্ডল বা আয়নোস্ফিয়ার ব্যাপারটা কি। তাহলে আয়নমণ্ডল বা আয়নোস্ফিয়ার এটা কোন স্তরেরই অংশ, থার্মোস্ফিয়ারের মধ্যে আছে। তাহলে অবশ্যই আয়নমণ্ডল বা আয়নোস্ফিয়ার কোন স্তরের অংশ হবে, থার্মোস্ফিয়ারের অংশ। তাহলে এখানে আমরা একটা পয়েন্ট লিখে রাখব, যে আয়নমণ্ডল বা আয়নোস্ফিয়ার হলো থার্মোস্ফিয়ারের অংশ, অর্থাৎ থার্মোস্ফিয়ারের মধ্যেই এই স্তরটা লুকিয়ে আছে। ক্লিয়ার? চলো 2 নাম্বার, এই আয়নমণ্ডল সম্পর্কে কিন্তু আয়নমণ্ডল সম্পর্কে আমাদের সেকেন্ড ইনফরমেশন যেটা, যে আমাদের যে রেডিও ওয়েভ, অর্থাৎ আমরা যে রেডিও শুনছি, কি হচ্ছে, যে রেডিও তরঙ্গ কোনো একটা জায়গা থেকে
ট্রান্সমিটেড হচ্ছে, মানে কোনো একটা জায়গা থেকে রেডিও তরঙ্গ অন্য জায়গায় চলে আসছে বায়ুমণ্ডলের মধ্য দিয়ে। তাহলে বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্য দিয়ে এই রেডিও তরঙ্গ বা রেডিও ওয়েভ প্রতিফলিত হচ্ছে? কোন স্তরের মধ্য দিয়ে? সেটার আনসার হবে আয়নমণ্ডল বা আয়নোস্ফিয়ার। এই আয়নোস্ফিয়ারের মধ্য দিয়ে কিন্তু বেতার তরঙ্গ বা রেডিও ওয়েভ প্রতিফলিত হয়। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের আয়নমণ্ডল সম্পর্কে একটা ইনফরমেশন হচ্ছে, এই স্তরে কি হয় না বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। দেখবে আমাদের কি আছে, রেডিও স্টেশন আছে, যেমন কলকাতায় রেডিও স্টেশন আছে, তা কলকাতা থেকে কি হচ্ছে না রেডিও ওয়েভ রিলিজ হচ্ছে, তো সেটা প্রতিফলিত হয়ে ফিরে আসছে কোথায় না আমাদের বিভিন্ন যে চারপাশের অঞ্চলগুলো আছে সেই সমস্ত অঞ্চলগুলোতে সেই রেডিও ওয়েভটা প্রতিফলিত হয়ে কি হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। তা এই যে রেডিও ওয়েভটা প্রতিফলিত হচ্ছে, বেতার তরঙ্গটা প্রতিফলিত হচ্ছে, এটা বায়ুমণ্ডলের কোন স্তরে হচ্ছে? এটা বায়ুমণ্ডলের অ্যাকচুয়ালি আয়নোস্ফিয়ার বা আয়নমণ্ডলে কিন্তু এই বেতার তরঙ্গ প্রতিফলিত হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, আর একটা জিনিস দেখতে পাওয়া যায় এই আয়নমণ্ডলে, সেটা হচ্ছে মেরুজ্যোতি। মেরুজ্যোতি দেখা যায় হঠাৎ করে, হয়তো রাতের বেলায় দেখবে যে আয়নমণ্ডলের ওখানে একটা প্রবল আলোর একটা শিখা দেখা যাচ্ছে, যেটাকে আমরা কি বলি মেরুজ্যোতি। তা এই মেরুজ্যোতি দেখা যায় কোন স্তরে? আয়নমণ্ডলে। ক্লিয়ার? এবার দেখো এখান থেকে একটা কোয়েশ্চেন, কীরকম ধরনের কোয়েশ্চেন তোমাকে দিতে পারে। হয়তো তোমাকে কোয়েশ্চেন দিল যে বেতার তরঙ্গ কোন স্তরে প্রতিফলিত হয়। অপশান কি দিল? ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার। তাহলে সেক্ষেত্রে আমরা ইজিলি বুঝতে পেরে যাব যে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় আয়নমণ্ডল বা আয়নোস্ফিয়ার, তাহলে আয়নমণ্ডল কারেক্ট আনসার হবে। কিন্তু যদি এরকম কোয়েশ্চেন দেয় যে বেতার তরঙ্গ কোথায় প্রতিফলিত হয়, কিন্তু অপশানগুলো কি দিল? ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। আয়নোস্ফিয়ারটা কিন্তু দিল না। তখন আমরা কোনটাকে টিক করব? তখন কিন্তু আমাদের টিক করতে হবে থার্মোস্ফিয়ারকে। কেন? কারণ আয়নমণ্ডল তো থার্মোস্ফিয়ারেরই একটা অংশ। তাহলে আয়নমণ্ডলে যদি বেতার তরঙ্গ প্রতিফলিত হয় তাহলে অবশ্যই থার্মোস্ফিয়ারেও হবে। তো তোমাকে কোয়েশ্চেনটা বুঝে কিন্তু আনসার করতে হবে। যদি আমরা দেখি আয়নমণ্ডল অপশানে আছে তাহলে অবশ্যই আয়নমণ্ডল ঠিক হবে, কিন্তু যদি আয়নমণ্ডল না থাকে তাহলে অবশ্যই দেখবে সেখানে থার্মোস্ফিয়ার কিন্তু আছে। তাহলে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় কোন স্তরে? আয়নমণ্ডল, আয়নোস্ফিয়ারে। আয়নমণ্ডল কার অংশ? থার্মোস্ফিয়ারের অংশ। তাহলে বেতার তরঙ্গ যেমন আয়নমণ্ডলে প্রতিফলিত হয় তেমনি থার্মোস্ফিয়ারে প্রতিফলিত হয়, এটাও সত্য। ক্লিয়ার? এবার তোমার মনে কোয়েশ্চেন যে দুটো অপশান একসাথে থাকে, দুটো অপশান একসাথে থাকবে না, যে কোনো একটা, হয় থার্মোস্ফিয়ার নয়তো আয়নোস্ফিয়ার। সিমিলারলি মেরুজ্যোতির ক্ষেত্রেও তাই। মেরুজ্যোতি কোথায় দেখতে পাওয়া যায়? আয়নমণ্ডলে। কিন্তু যদি আয়নমণ্ডল অপশান না থাকে তখন কোথায় হবে? থার্মোস্ফিয়ারে। কেন? কারণ থার্মোস্ফিয়ারেরই একটা অংশ হচ্ছে আয়নমণ্ডল। চলো, ক্লিয়ার এতদূর? কোনো ডাউট? চলো লাস্ট, এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার সম্পর্কে আমাদের বিশেষ কিছু ইনফরমেশন নেই। এক্সোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার কি? এটা হচ্ছে একদম এক্সোস্ফিয়ার কি? এক্সোস্ফিয়ার হচ্ছে একেবারে বায়ুমণ্ডলের সর্বশেষ স্তর, তাই তো? আর সর্বশেষ স্তর মানে কি? তাহলে আমাদের দেখবে পৃথিবীর বাইরে কি আছে, বিভিন্ন যে আমাদের যে কোন স্টেশনগুলো বলবো যেখানে দেখবে বিভিন্ন ধরনের যে আমাদের রকেটগুলো পাঠানো হয়, তা সেগুলো তো কোথাও না কোথাও গিয়ে ফুয়েলকে আবার তার মধ্যে স্টোর করে। তাহলে যে স্পেস স্টেশন বলি যেটাকে আমরা, সেই স্পেস স্টেশনগুলো অবশ্যই পৃথিবীর বাইরে আছে। তাহলে পৃথিবীর বাইরে মানে একবারে সর্বাধিক সবথেকে বাইরের স্তরে থাকবে। তাহলে সবথেকে বাইরের স্তর কোনটা? এক্সোস্ফিয়ার। স্পেস স্টেশন এগুলো কোথায় অবস্থিত? এক্সোস্ফিয়ারে অবস্থিত। আমাদের পৃথিবীর প্রত্যেকটা দেশের একটা করে স্পেস স্টেশন আছে, যেখানে কি হয় বিভিন্ন রকেট বা এই সবগুলোকে যখন পৃথিবী থেকে পাঠানো হয় সমস্ত পুরো ফুয়েল তো একসাথে ভরে দেওয়া হয় না, তা সেটা কোথাও না কোথাও গিয়ে আবার ফুয়েলটাকে কি করে নিজের মধ্যে আবার স্টোর করে। তো সেই জায়গাগুলোকে আমরা কি বলি? স্পেস স্টেশন। সেই স্পেস স্টেশন কোথায় অবস্থিত? এক্সোস্ফিয়ারে। তাহলে এক নাম্বার ইনফরমেশন, এক্সোস্ফিয়ারে কি অবস্থিত না এই স্তরে স্পেস স্টেশন অবস্থিত। আর দু নাম্বার ইনফরমেশন কি? এটি সব থেকে বাইরের স্তর। পৃথিবী থেকে সব থেকে বাইরের স্তর কোনটি?
সব থেকে বাইরের স্তর হচ্ছে এক্সোস্ফিয়ার। চলো, এতদূর পর্যন্ত কোনো অসুবিধা? তাহলে কী কী দেখলাম? বায়ুমণ্ডলের টোটাল 5টা স্তর আছে, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। প্রত্যেকটা সম্পর্কে আমরা কিছু কিছু ইনফরমেশন পেয়ে গেলাম। আর দুটো মেন ইম্পর্টেন্ট পয়েন্ট, এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যেই কিন্তু ওজোনোস্ফিয়ার অবস্থিত, যেটা লুকিয়ে আছে। আর থার্মোস্ফিয়ারের মধ্যেই কিন্তু আয়নোস্ফিয়ার অবস্থিত। তাহলে আয়নোস্ফিয়ার থার্মোস্ফিয়ারেরই একটা পার্ট, ওজোনোস্ফিয়ার তোমার স্ট্র্যাটোস্ফিয়ারেরই একটা পার্ট। চলো, ক্লিয়ার? তাহলে এই গেল আমাদের বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরগুলো। কিসের ভিত্তিতে? উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতার কি পরিবর্তন হয় সেটার ভিত্তিতে আমরা বায়ুমণ্ডলকে 5টা ভাগে ভাগ করেছি। আর সেগুলো হলো এগুলো, আর সেগুলো সম্পর্কে ইনফরমেশন তোমার খাতায় লেখা আছে। তাহলে চলো লিখে নাও বাকি ইনফরমেশন। চলো, তাহলে আমরা কি দেখলাম? যে উচ্চতা বাড়লে উষ্ণতার কেমন পরিবর্তন হয় দেখলাম। যে ট্রোপোস্ফিয়ারে উচ্চতা বাড়লে উষ্ণতা কমে যায়, এখানে বেড়ে যায়, মেসোস্ফিয়ারে আবার কমে যায়, থার্মোস্ফিয়ারে আবার বেড়ে যায়। তাহলে উচ্চতার সাথে উষ্ণতার কেমন পরিবর্তন হয় বায়ুমণ্ডলে সেটা আমরা এতক্ষণ বুঝে গেছি। এবার আমরা দেখব যে উচ্চতা বাড়ার সাথে সাথে বায়ুমণ্ডলের চাপের কেমন পরিবর্তন হয়। চাপ মানে কি? বায়ুমণ্ডলের চাপ কথাটার অর্থ কি? দেখো, এই যে পৃথিবী আছে, পৃথিবীকে ঘিরে কি আছে? চাদরের মতো বায়ুমণ্ডল আছে। তা সেই বায়ুমণ্ডলের একটা ওজন আছে। ওজন মানে কি? পৃথিবী যে বল দিয়ে বায়ুমণ্ডলকে টেনেছে, বা বায়ুমণ্ডল পৃথিবীর ওপরে যে বল প্রয়োগ করছে। তাহলে এই বায়ুমণ্ডল পৃথিবীকে যখন ঘিরে আছে, তাহলে এই পুরো বায়ুমণ্ডলটা পৃথিবীর ওপর একটা বল প্রয়োগ করছে। আর আমরা জানি যেখানে বল প্রয়োগ হয় সেখানে চাপের সৃষ্টি হয়। তাহলে বায়ুমণ্ডল পৃথিবীর ওপর কিন্তু একটা চাপ প্রয়োগ করছে। অর্থাৎ যত আমরা ওপরের দিকে যাব দেখব, যত আমরা ওপরের দিকে যাব তত এই চাপের কি পার্থক্য হবে আমাদের এইটাই ভালো করে বুঝতে হবে। উষ্ণতার যেমন বিভিন্ন ভ্যারিয়েশন হয়, এখানে কমে, এখানে বাড়ে, এখানে কমে, এখানে বাড়ে, কিন্তু চাপের একরকমই পরিবর্তন হয়। কেমন? উচ্চতা বাড়ার সাথে সাথে চাপ কমে যায়। তাহলে উচ্চতা যত তুমি ওপরের দিকে যাবে, উচ্চতা বৃদ্ধির সাথে চাপ কি হয়? হ্রাস পায়। তার মানে যত আমরা ওপরের দিকে যাব তত চাপ আস্তে আস্তে কি হবে? কমে যাবে। যত আমরা ওপরের দিকে যাব তত চাপ কি হবে? হ্রাস পাবে, চাপ কমে যাবে। ক্লিয়ার? তাহলে তুমি এবার আমাকে বলো যে এই যে এতগুলো স্তর আছে, এই এতগুলো স্তরের মধ্যে কোন স্তরে বায়ুর চাপ সবথেকে বেশি? ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। তাহলে এই যে 5টা স্তর আছে, এই 5টা স্তরের মধ্যে কোন স্তরে বায়ুমণ্ডলের চাপ সবথেকে বেশি? আমরা কি দেখলাম? যত পৃথিবী থেকে ওপরের দিকে উঠতে থাকবো চাপ কমে যাবে। কোথায় সব থেকে বেশি? অবশ্যই একদম পৃথিবীর ভূপৃষ্ঠের কাছাকাছি। তাহলে ভূপৃষ্ঠের কাছে কোন স্তর আছে? ট্রোপোস্ফিয়ার। তাহলে ট্রোপোস্ফিয়ার অঞ্চলে বায়ুর চাপ সব থেকে বেশি। এরকমই কোয়েশ্চেন কিন্তু মাধ্যমিকে একবার এসেছিল যে বায়ুমণ্ডলের কোন স্তরে বায়ুর চাপ সব থেকে বেশি। তাহলে কোথায় বেশি হবে? ট্রোপোস্ফিয়ারে। কেন? কারণ যত উপরের দিকে যাব তত বায়ুর চাপ কমে যাবে। তাহলে সব থেকে বেশি হবে কোথায়? ট্রোপোস্ফিয়ারে। তাহলে এখানে আর একটা ইনফরমেশন আমরা লিখে রাখবো যে ট্রোপোস্ফিয়ার ট্রোপোস্ফিয়ারে বায়ুর চাপ সর্বাধিক বা সব থেকে বেশি। ক্লিয়ার? তাহলে চলো, এই গেল আজকে আমাদের ক্লাস। আজকে আমরা কি দেখলাম? আজকে আমরা দেখলাম বায়ুমণ্ডল কি, বায়ুমণ্ডলে কোন কোন গ্যাস আছে, কোন গ্যাস বেশি আছে, কোন গ্যাস কম আছে। সেকেন্ড, উচ্চতার সাথে যে উষ্ণতার পরিবর্তন হয় তার ভিত্তিতে বায়ুমণ্ডলকে 5টা ভাগে ভাগ করা যায়: ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। তাদের সম্পর্কে কিছু ইনফরমেশন এবং শেষে আমরা কি দেখলাম? যে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতার কি পরিবর্তন হয়, চাপের কি পরিবর্তন হয়। ক্লিয়ার? তাহলে আমরা কি দেখলাম? বায়ুমণ্ডলে উষ্ণতার কেমন পরিবর্তন হয় আর বায়ুমণ্ডলে চাপের কেমন পরিবর্তন হয়। ক্লিয়ার? তাহলে চলো, এই ছিল আমাদের আজকের ক্লাস। একটা কথা, সেটা হচ্ছে আমরা কি করব, প্রত্যেকটা চ্যাপ্টারের, আরও একবার বলছি আমি, প্রত্যেকটা চ্যাপ্টারকে আমরা টপিক অনুযায়ী যে যে টপিকগুলো আছে প্রত্যেকটা টপিককে কভার করব। আর টপিককে কভার করার পর ওই চ্যাপ্টার থেকে 5-7 বছরের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করব। এবার প্রসেসটা একটু লেন্দি, তাই সিলেবাস আমি 6 মাসে না 1 বছরে শেষ করব আমি নিজেও জানি না। আমি যখনই ফাঁকা সময় পাবো আমি অবশ্যই তোমাদের জন্য ভিডিও বানাবো।
দেখা যাক সিলেবাস কবে শেষ হয়, আমরা আস্তে আস্তে পুরো জায়গাগুলোকে কভার করতে করতে যাব। তাহলে চলো দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। পরের দিন আমরা যেটা দেখব সেটা হচ্ছে তোমার ওজোন স্তর কী, ওজোন স্তর কীভাবে সৃষ্টি হয়, আর ওজোন স্তর ধ্বংসের কারণগুলো কী কী। তাহলে এই পয়েন্ট নিয়ে বা এই টপিকটা নিয়ে আমরা আবার পরের দিন আলোচনা করব। দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। সুস্থ থাকো, ভালো থাকো।